হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হুসাইন। দীর্ঘক্ষণ ইশায়াতে মতো থাকার পর অবশেষে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয় বীর। তার বুক দ্রুত ওঠানামা করছে। ঘরের ভিতর নিস্তব্ধতার মাঝে শুধু তার অগোছালো শ্বাসের শব্দ ভেসে আসছে। বীর এক হাতে রিমোট তুলে নিয়ে এসির টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেয়। শরীরে ঘাম চিকচিক করছে, কপাল ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। ভীর মাথা ঘুরিয়ে পাশে তাকায়। ঈশার নিশ্চুপ হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ। তার তার এলোমেলো চুল ছড়িয়ে আছে বালিশ জোরে। দ্রুত শ্বাসের সাথে বুক ওঠানামা করছে ধীরে ধীরে। ভীর কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মিশ্রণ, উন্মাদ অধিকার, গভীর তৃপ্তি আর ভয়ঙ্কর কমলতা। বীর ধীরে হাত বাড়িয়ে ঈশার গাল ছুঁয়ে দেয় সে। আঙুলের ডগা দিয়ে আলতো করে সরিয়ে দেয় কপালের ওপর পড়ে থাকা চুলগুলো। ঈশাকে চোখ খুলতে না দেখে বীরের কপালে ভাঁজ পড়ে। এক মুহূর্তের জন্য তার মনে হয় মেয়েটা আবার অজ্ঞান হয়ে গেল না তো। বীর তাড়াতাড়ি ঈশার বাহু চেপে ধরে আলতো ঝাঁকায়, গলায় উৎকণ্ঠা নিয়ে ডাকে, বেবস। কোনো সাড়া নেই। বীর এবার আরেকটু জোরে ছাকায়। ঈশা ঘুমের ঘোরে অস্পষ্ট স্বরে হুম হুম করে ওঠে। ঈশাকে সাড়া দিয়ে দেখে বীরের ভেতরের অস্থিরতাটা নরম হয়ে আসে। গভীর একটা শ্বাস ফেলে সে। বুঝতে পারে ঈশা ঘুমিয়ে আছে। তারপরই খানিক অবাক হয় বীর। এত দ্রুত কেউ কীভাবে ঘুমিয়ে যেতে পারে? পরক্ষণেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে তার। এই ঘুমকাতরি মেয়ে যে কোনো পরিস্থিতিতেই ঘুমিয়ে যেতে পারে, সেটা বীর খুব ভালো করেই জানে। বীর মাথা তুলে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। তার চোখে এখন ঘুম নেই, তবু সে শুয়ে থাকে চুপচাপ, চোখ দুটো ধীরে বন্ধ করে। অনেকদিন পর আজ তার মাইন্ডটা একটু শান্ত। গত কদিনের টানাপোড়েনে রক্ত, রাগ, অস্থিরতা সব কিছু সময়ের সাথে থেমে গেছে। একটা অদ্ভুত শান্তি কাজ করছে তার ভেতরে। চোখ বন্ধ করার কিছুক্ষণ পরই হঠাৎ একটা নরম হাত এসে আছড়ে পড়ে তার বুকের ওপর। সাথে পায়ের ওপর অনুভব করে উষ্ণ নরম শরীরের স্পর্শ। আর সেই স্পর্শ পেতেই ভীরের ঠোঁটের কোণে অজান্তে হাসির রেখা ফুটে ওঠে। চোখ না খুলে মৃদু হাসে সে। ঈশার এসব স্বভাবে বাহু আগেই অভ্যস্ত হয়ে গেছে বীরের। যেখানে সারা জীবন আলাদা বিছানায় একা ঘুমিয়েছে সে, সেখানে এখন ঈশাকে ছাড়া তার ঘুমই আসে না। ঘুমের ঘোরে ঈশার হাত পা ছড়ে দেওয়া, নিজে থেকেই কাছে আসা, তার বুকের নাক মুখ ঘষা। ঈশায়ের এসব ছোট ছোট অভ্যাস ভীষণ পছন্দ বীরের। এই জন্যই তো এখন দূরে গেলে ঘুম হয় না তার। বীর চোখ খুলে কমফোর্টারে মুড়িয়ে থাকা শরীরটাকে আঁকড়ে কাছে টেনে নেয়, একেবারে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় তাকে। কমফোর্টারের নিচে দুটো উন্মুক্ত শরীর নিঃশব্দে একে অপরকে জড়িয়ে শুয়ে থাকে। এরপরও বীরের মনে হয় সে কোনোভাবে ঈশাকে যথেষ্ট কাছে পাচ্ছে না। মেয়েটাকে একেবারে নিজের বুকের ভেতরে ঢুকিয়ে রাখতে ইচ্ছে করে তার। ঈশাকে আরও শক্ত করে চাপটে ধরে চোখ বুজে বীর। তার ভেতরটায় শান্তি নামে। বীর ঈশার ঘুমের ব্যাঘাত ঘটায় না। তার বুকের সাথে জড়িয়ে থাকা মেয়েটার শান্ত মুখটা দেখতে থাকে। টসটসে ঠোঁট দুটো রক্তিম হয়ে আছে। অদ্ভুত এক নরম অনুভূতি কাজ করে তার ভেতরে। এই দেখার শেষ নেই তার। বীর আনমনে বলে ওঠে, তোমাকে দেখার তীব্র ইচ্ছা আমাকে বারবার তোমার কাছে টেনে আনে। নিশা, তুমি আমার, যা দিন দিন উন্মাদনায় পরিণত হয়েছে। তোমাকে দেখার ইচ্ছা আমার এই জীবনে মিটবে না, মাই লিটল হার্ট। শক্ত পুরুষালী হাত ঈশার মাথায় আলতো করে বোলাতে থাকে। আদরের স্পর্শে ঈশার ঘুম আরও গাঢ় হয়। সময় গড়ায়। কিছুক্ষণ পর ঈশার ঘুম চটে যায়। চোখ খুলতেই দেখে সে পুরোপুরি ভীরের ভারী শরীরের চাপে আটকে আছে। নড়তেও কষ্ট হচ্ছে তার, তবু বহু কষ্টে নিজেকে একটু সরিয়ে আনে ঈশায়া। পেটের ভেতর চিনচিন ব্যথাটা মাথা চাড়া দিয়ে ওঠে। অস্বস্তিতে শরীরটা কুঁকড়ে আসে তার। এভাবে খালি গায়ে আরেকজনের সাথে লেপ্টে থাকতে এখনো অদ্ভুত লাগে ঈশায়ার।
অভ্যাস হয়ে গেছে, তবুও প্রতিবারই ভেতরে ভেতরে গুটিয়ে যায় সে। মাথা তুলে বীরের দিকে তাকায় ঈশা। কতগুলো দিন পর আবারও মুখোমুখি এই মানুষের সাথে। এই মানুষকে দেখার জন্য এই অবাধ্য মন কতটা ছটফট করেছে। সে চেয়েও দমিয়ে রাখতে পারেনি সেই আকাঙ্ক্ষা। বীরের দিকে তাকিয়ে থাকতে ঈশার মনে পড়ে যায় গ্র্যানির বলা কথাগুলো। মনে পড়ে বীরের ছোটবেলার কথা। ছোট একটা ছেলে যে খুব অল্প বয়সে সব হারিয়েছে। সব কিছু ভাবতেই বুকের ভেতরে অদ্ভুত ভারী অনুভূতি জমে ওঠে ঈশার। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় তাদের সাথে হওয়া অন্যায়গুলো। রক্ত, মৃত্যু, কান্না, হাহাকার সব। বীরের অতীত শুনে তার সত্যি খুব খারাপ লেগেছে। ঈশার ভীষণ খারাপ লেগেছে। তবুও কেন জানি নিজের সাথে হওয়া অন্যায়গুলো কিছুতেই ভুলতে পারে না সে। হ্যাঁ, সাফা যদি এই সব কিছুর সাথে জড়িত না থাকতো, তাহলে হয়তো কোনো না কোনোভাবে সে বীরকে ক্ষমা করে দিতে পারত। কিন্তু সাফার বিনিময়ে না, কখনোই না। সাফার নিজের ভাইয়ের জীবন শেষ হয়ে গেছে। তাদের ভালোবাসা, স্বপ্ন সব শেষ। ফুপা ফুপির কান্নার উপর দাঁড়িয়ে সে নিজের সংসার সাজাতে পারবে না, কিছুতেই না। চোখের কোণে বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে ঈশার। সে আবার তাকায় বীরের দিকে। বন্ধ চোখ, শক্ত চোয়াল, মুখে চাপদাড়ি, এলোমেলো চুল। ঘুমের মধ্যেও এই লোকটাকে ভয়ঙ্কর লাগে, যেন চোখ খুললেই আবার এক ধ্বংসযজ্ঞ বাঁধাবে। ঈশার দৃষ্টি ধীরে নেমে আসে বীরের বুকের দিকে। তার করা ক্ষতটার ওপর থেমে যায় চোখ। মনে পড়ে যায় সেই রাতের কথা। মনে মনে ভাবে এদের সাথে থেকে তার ভেতরে কোমলতাটাও হারিয়ে যাচ্ছে। সে কীভাবে এই কাজটা করলো। ভাবতে ভাবতে অজান্তে ঈশার হাত এগিয়ে যায় সেখানে। আলতো করে আঙুল ছোঁয়ায় ক্ষতের ওপর। ধীরে হাত বুলিয়েছে সেখানে। লম্বা গভীর ক্ষত। বুকের ওপর নরম স্পর্শ অনুভব করতে সদ্য ঘুম জড়ানো চোখ মেলে তাকায় বীর। কাঁচা ঘুম ভাঙার কারণে চোখ দুটো লাল লাল হয়ে আছে তার। দৃষ্টিতে অদ্ভুত তীক্ষ্ণতা। বীর প্রথমে নিজের বুকের উপরে রাখা হাতটার দিকে তাকায়, তারপর দৃষ্টি তুলে হাতের মালিকের দিকে। বীর অবাক হয় ঈশা জেগে থাকা অবস্থায় তাকে স্পর্শ করছে দেখে। বীরের চোখ আটকে যায় ঈশার টানা টানা চোখে। কয়েক সেকেন্ড নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে থাকে দুজন। দৃষ্টি বিনিময় হয়, কিন্তু বীরের রাগ ওঠে ঈশার চোখের কোণে পানি দেখে। জিদ্দি মন তেতে ওঠে তার। এত ভরিয়ে রাখার পরই মেয়ে পোষ মানে না কেন সে বুঝতে পারে না। আর কি করবে সে, কি করার বাকি আছে। বীরকে উঠতে দেখে ঈশা হকচকিয়ে যায়, দ্রুত হাত সরিয়ে নেয়। এই জিনিসটা পছন্দ হয় না বীরের। রাগ তরতরিয়ে পারে তার। ঈশা নিজেকে সরে নিতে চায় বীরের কাছ থেকে। দুহাতে বীরের প্রস্তুত বুক ঢেলে দূরত্ব বাড়াতে চায়, কিন্তু ঈশা নিজেকে সরিয়ে নেওয়ার আগেই বীর হেঁচকা টানে তাকে একেবারে নিজের কাছে টেনে ফেলে। এক সেকেন্ড সময় নেয় না সে। পরের মুহূর্তে অগ্রসরীভাবে কামড়ে ধরে ঈশার ওষ্ঠযুগল। হঠাৎ এমন আক্রমণে পুরোপুরি হতভম্ব হয়ে যায় ঈশা। তার শরীর শক্ত হয়ে আসে। ঈশা ছাপিয়ে নেওয়ার চেষ্টা করে। ঈশা যত ছটফট করে বীর তত আঁকড়ে ধরে তাকে। ঈশা বীরের গলা খাপচে ধরে, নখ দাবিয়ে দেয় চামড়ার ভেতর, কিন্তু তাতে আরও উন্মত্ত হয়ে ওঠে বীর। ছটফট করতে করতে একসময় একেবারে শান্ত হয়ে আসে ঈশা। প্রত্যেকবারের মতো একটা পরাজিত সৈনিকের মতো নিজের হার মেনে নেয়, কিন্তু বীর থামে না। তার জমে থাকা সমস্ত রাগ, ক্ষোভ, অস্থিরতা ঈশার ঠোঁটে মিটায় সে। তার শক্ত পুরুষালী হাত চেপে ধরে ঈশার নরম সত্তা। চাপা যন্ত্রণায় ভেঙে ওঠে ঈশা, সময় গড়াতে থাকে। আর বীর আবারও নিজেকে কর্তৃত্ব ফেলাতে থাকে ঈশার ওপর। ঈশার চোখ ছাপিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে, কিন্তু বীর তখন নিজের রাগে এতটাই অন্ধ যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঈশার বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। এই মানুষটাকে তার জন্যই তো তার ভেতরে এতটা জ্বলছিল। প্রতিটা রাত, প্রতিটা নিঃশ্বাসে সে শুধু বীরকেই খুঁজেছে। কিন্তু এখন মনে হচ্ছে এই লোক ছিল না, সেটাই ভালো ছিল। ভীষণ রাগ হয় ঈশার নিজের ওপর।
ভিড়ের ওপর। তবুও নিষ্ঠুর সত্যিটা যে অস্বীকার করতে পারে না। ভিড়ের এই বেপরোয়া হিংস্র স্বভাবটাই একসময় তার সবচেয়ে বেশি পছন্দ ছিল। মনে পড়ে যায় অতীতের সেই দিনগুলো, যখন এই একই অগ্রাসন তাকে কাঁপিয়ে দিত ভালোবাসায়। তখন সব কিছু মধুর ছিল। আর এখন সেই স্মৃতিগুলোই বিষাক্ত কাঁটার মতো শরীরে বিঁধে থাকে। সত্যটার সামনে আসার পর থেকে তবুও একটা জায়গায় শান্তি পায় ঈশা। জানোয়ারটা অন্তত তার হাতের শিকল খুলে দিয়েছে। ঈশার ভাবনার মাঝে ভিড় কমফোর্টারে মরিয়ে ঈশাকে কোলে তুলে নেয়। ঈশার চোখ ছোট ছোট করে তাকায় তার দিকে। বীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে ঠান্ডা গলায় বলে ওঠে, চোখের কোণে আর এক ফোঁটা পানি দেখব, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট। আমি ভুলে যাব অসুস্থ বা অন্য কিছু। ঈশা দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, শালা খাচ্চর, তোর থেকে খারাপ আর কেউই নেই এই দুনিয়ায়। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ খারাপ লোক তুই। ঈশা চুপচাপ বিছানার একপাশে বসে আছে। তার পরনে কালো রঙের প্লাজো আর বীরের সাদা টি শার্ট। ঢিলে ঢালা এই টি শার্ট হাঁটু পর্যন্ত নেমে এসেছে তার। বীর পরিয়ে দিয়েছে তার টি শার্ট। মাত্র কিছুক্ষণ আগে শাওয়ার নিয়ে বেরিয়েছে দুজন। হাতের শিকল খোলা থাকায় অনেকদিন পর নিজের মতো নড়াচড়া করতে পারছে ঈশা। তাই ধীরে ধীরে উঠে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। পিছনে দাঁড়িয়ে বীর মাথার ভেজা চুল তলে দিয়ে মুছছে। বীরকে দেখে চোখ ঘুরিয়ে নেয় ঈশা। রাগে কটমটিয়ে উঠছে সে। শাওয়ার নেওয়ার সময়ও শান্তি দেয়নি তাকে এই অসভ্য বর্বর লোকটা। কোথায় চলে যাবে, আসার কোনো নামগন্ধ থাকবে না। আর যখন আসে পারে না তার জানটা খেয়ে ফেলতে। জানোয়ার একটা, শালা তোকে লাথি মেরে ওগানটা পাঠিয়ে দিব। এদিকে বীর দূরে দাঁড়িয়ে ঈশাকে পর্যবেক্ষণ করছে। ঈশার বিড়বিড়ানো লক্ষ্য করছে সে, কিন্তু তার দৃষ্টি এখন অন্য জায়গায়। ঈশার শরীরের পরিবর্তনগুলো দেখছে সে। তার পরনে হলুদ কালো রঙের একটা ট্রাউজার। সরু দৃঢ় পেশিবহুল শরীরটা দৃশ্যমান। ভেজা ত্বকের উপর ছড়িয়ে থাকা ক্ষতগুলোর দাগ তাকে আরও হিংস্র দেখায়। তার শরীরে থাকা ট্যাটু চলচল করছে। ঈশাকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বীরও এগিয়ে যায় সেখানে। একেবারে এসে দাঁড়ায় ঈশার পেছনে, এতটাই কাছে যে ঈশা নিজের বীরের শরীরে উষ্ণতা অনুভব করতে পারছে। বীর ঈশার কাঁধে চুমু খায়, তার হাত রাখে ঈশার বাড়ন্ত পেটের উপর। আগের থেকে একটু বেড়েছে, খুব বেশি না, তবু বোঝা যায় এখানে তার অস্তিত্ব আছে, তার বিপি আছে। বীরের চোখ অদ্ভুতভাবে নরম হয়ে আসে, হাত বোলায় আলতো করে। ঈশা আয়নার দিকে তাকিয়ে থাকে। দুজনের প্রতিবিম্ব পাশাপাশি ভেসে ওঠে সেখানে। বীরের বিশাল দেহের সামনে ঈশাকে আরও ছোট লাগে। লম্বায় সে বীরের কাঁধেও নিচে। হঠাৎ করেই কেমন যেন লাগে ঈশার। মাথার ভেতরে অদ্ভুত শূন্যতা নেমে আসে। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, চুপচাপ সরে গিয়ে আবার বিছানায় বসে পড়ে। বীর অবশ্য এসব নিয়ে কিছু ভাবে না, তার কাছে এসব নতুন নয়। ঈশার সবসময় তার থেকে দূরে দূরে থাকতে চায়, যেন কাছে এলে পড়ে যাবে এমন হাব ভাব তার। বীর আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ঠিক করছে। আর এদিকে বিছানায় বসে থাকা ঈশা হঠাৎ শুয়ে পড়ে। শরীরটা হঠাৎই খুব খারাপ লাগছে তার। প্রথমে খুব তীক্ষ্ণ একটা ফোঁপানো শব্দ ভেসে আসে। শব্দটা কানে যেতেই বীর ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকায়। ঈশাকে কুঁকড়ে যেতে দেখে কিছুক্ষণ বুঝতেই পারে না সে, হঠাৎ আবার কান্না কেন। বীর বিরক্ত গলায় বলে ওঠে, একটু আগে বলেছিলাম তো। কিন্তু কথাটা শেষ করার আগেই থেমে যায় সে, কারণ ঈশার ফোঁপানোটা মুহূর্তে তীব্র আর্তনাদে বদলে যায়। দু হাত শক্ত করে পেটে চেপে ধরে মোচড়াতে থাকে ঈশা। মুখটা যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেছে। বীরের বুক ধক ধক করে ওঠে। সে তড়িঘড়ি করে বিছানার কাছে গিয়ে ঈশাকে ধরে। কি হয়েছে? কণ্ঠে তার স্পষ্ট আতঙ্ক। ঈশার কান্নার তীব্রতা দেখে ঘাবড়ে যায় বীর। ঈশাকে সামলাতে চায় সে, কিন্তু পারে না। এতটা অসহায় তাকে খুব কম সময়ই দেখা যায়। সে দ্রুত ইশিক করে বিছানায় শুয়ে দেয়। তারপর নিচু গলায় আবার জিজ্ঞেস করে, কি হয়েছে?
লিটল বার্ড, বলো আমাকে। ঈশা কাঁপতে কাঁপতে দুহাতে নিজের পেট চেপে ধরে। কষ্টে তার পুরো শরীর কেঁপে উঠছে। কাঁপা কাঁপা গলায় সে বলে, পেটে ব্যথা, খুব ব্যথা করছে। বীরের মুখের রং মুহূর্তেই বদলে যায়। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে তার। এক সেকেন্ডও দেরি দ্রুত ফোন বের করে ডাক্তারকে আসতে বলে। ফোনটা ছড়ে রেখে আবার ঈশার পাশে ফিরে আসে ভীর। তার হাতটা নিজের মুঠোর ভেতর শক্ত করে ধরে রাখে। ঈশাকে শান্ত করার চেষ্টা করে ভীর, কিন্তু তার নিজের গলাই কাঁপছে। রিল্যাক্স জান, কিছু হবে না। সে আরো শক্ত করে ঈশার হাত চেপে ধরে। কিছু হবে না তোমার, কিছু হতে দিব না আমি। সব ঠিক হয়ে যাবে, সব ব্যথা কমে যাবে, ট্রাস্ট মি। ভীরের চোখে স্পষ্ট ভয়, সেই ভয় যেটা কজন নিষ্ঠুর মানুষও লুকাতে পারে না যখন নিজের সবচেয়ে প্রিয় মানুষটা কষ্টে ছটফট করছে। ঈশা যন্ত্রণায় ভীরের হাত শক্ত করে খামছে ধরে রাখে। ভীর এক মুহূর্তের জন্য তার হাত ছাড়ে না। ডাক্তার আসে। ঈশা তখনও বিছানায় কুঁকড়ে শুয়ে আছে। দু হাত শক্ত করে পেট চেপে ধরে মাঝে মাঝে ব্যথায় কেঁপে উঠছে। ভীর তার পাশেই বসে, চোয়াল শক্ত কিন্তু চোখে স্পষ্ট দুশ্চিন্তা। ডাক্তার এসে প্রথমে দ্রুত ঈশার চেক আপ শুরু করে। ব্লাড প্রেশার, পালস, পেটের অবস্থা সব খুঁটিয়ে দেখেন তিনি। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, কি হয়েছে? ভীর এক দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে থেকেই বলে, হঠাৎ পেট ব্যথা শুরু হয়েছে। ডাক্তার আবারও কিছুক্ষণ পরীক্ষা করেন। ঈশার পেটে হাত রেখে ধীরে ধীরে চাপ দিয়ে দেখেন কোথায় বেশি ব্যথা করছে। 3 মাসের বেশি হয়েছে প্রেগনেন্সিতে। হঠাৎ তীব্র ব্যথা সাধারণত হয়ে থাকে কয়েকটা কারণে। ডাক্তার শান্ত গলায় জিজ্ঞেস করেন, কিছু উল্টাপাল্টা খেয়েছো? ঈশা চোখ তুলে বীরের মুখের দিকে তাকায়, তারপর ছোট করে মাথা নাড়ে, না। ডাক্তার আবার বলেন, তাহলে হঠাৎ এমন হলো কেন? ডাক্তারের কথায় বীর কোনো ভনিতা না করে সোজা সাপটা গলায় বলে ওঠে, একটু আগে ইন্টিমেট হয়েছিলাম, তারপরই ব্যথা শুরু হয়। বীর কাট গলায় বলে। কথাটা শোনা মাত্রই ঈশা শক্ত করে চোখ বন্ধ করে ফেলে। মনে মনে বীরকে ছাড়তে থাকে সে। নির্লজ্জ বেহায়া লোক একটা। ডাক্তারও কয়েক সেকেন্ডের জন্য থতমত খেয়ে যায় বীরের এমন উত্তরে। কিন্তু বীরের মুখে কোনো অস্বস্তি নেই, বরং আরও শক্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে ওর? এমন কেন হলো? ডাক্তার এবার পরিস্থিতিটা বুঝতে পারেন। তিনি শান্তভাবে বলেন, এই সময়ে শরীর খুব সংবেদনশীল থাকে, তাই বেশি রাফ মুভমেন্ট বা অতিরিক্ত চাপ কোনো সময় ব্যথার কারণ হয়। এই স্টেজে অনেক সময় ইন্টিমেসির পর ইউটেরাইন ক্র্যাম্প হতে পারে, বিশেষ করে যদি শরীর দুর্বল থাকে বা চাপ বেশি পড়ে। তারপর তিনি ঈশাকে কিছু ওষুধ দেন, হালকা সেফ পেন রিলিফ মেডিসিন, আর পর্যাপ্ত পরিমাণ পানি ও বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো রেস্ট, স্ট্রেস কম রাখা আর শরীরে অতিরিক্ত চাপ না দেওয়া। প্রেসক্রিপশন লিখে ডাক্তার ঈশাকে কিছুক্ষণ অবজার্ভ করে আবার ভীরের দিকে তাকান। এখন ওনার প্রেগনেন্সির 3 মাস পার হচ্ছে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময় থেকে খাবারের দিকে বেশি খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, ইন্টিমেট হতে পারবেন, তবে খুব কেয়ারফুলি, কোনো রাফনেস না। শরীরের চাপ পরে এমন কিছু করা যাবে না। উনি অস্বস্তি ফিল করলে সঙ্গে সঙ্গে থামতে হবে। ডাক্তার আরও বলেন, প্রেগনেন্সির এই সময় মায়ের শরীর আর মানসিক অবস্থার প্রভাব বেবির ওপর পড়ে, তাই ওনাকে যতটা সম্ভব কমফোর্টেবল রাখতে হবে। ভীর ডাক্তারের কথা শুনে কিন্তু তার চোখ ঈশার দিকে। ডাক্তার সব কিছু নির্দেশনা দেওয়ার পর গলা খাকারি দিয়ে আবার বলে, আর একটা বিষয় মাথায় রাখবেন, যদি আবার এভাবে ব্যথা হয় তাহলে কিছুদিন মেলামেশা এড়িয়ে চলাই ভালো, অন্তত শরীর পুরোপুরি স্টেবল না হওয়া পর্যন্ত। গেট আউট। ঠান্ডা কড়া গলায় কথাটা বলে বীর। ঘরের ভেতর মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। ডাক্তার কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে বীরের দিকে তাকিয়ে থাকেন। বিছানায় শুয়ে থাকা ঈশাও বিস্ময়ের চোখে বড় বড় করে তাকায়।
তিনি আবার কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ভীর মাথা তুলে তাকায় তার দিকে। ভীরের চোয়াল শক্ত হয়ে আছে, চোখে এমন এক কড়া দৃষ্টি যা দেখে ডাক্তার আর দ্বিতীয়বার কথা বলার সাহস পায় না। ডাক্তার দ্রুত নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায় রুম থেকে।